আজকের ভিডিওতে আমরা একটি গাড়ি একটি হরাইজন্টাল সার্কেল অর্থাৎ রাস্তার বাঁকে কেমনভাবে টার্ন করে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে একটি সাইকেলের টার্নিং সম্বন্ধে দেখে নেওয়া যাক। তোমরা জানো যে একটি সাইকেল যদি আমরা বিশেষ করে গ্রামের গর্ণবাক্ত রাস্তায় টার্ন করতে চাই তাহলে একদিকে ঝুঁকে টার্ন নিতে হয়, আদারওয়াইজ আমরা উল্টে যাব। তাহলে সেটা কেমনভাবে হয় ভালো করে দেখো। টায়ার এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ সেটা বিশেষ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন সাইকেলের টায়ারটি কতটা উন্নত অথবা যে রাস্তার মধ্যে টার্ন নেওয়া হচ্ছে সেটা কতটা উন্নত। সাইকেলের টায়ারের মধ্যে এইভাবে খাঁজ কাটা থাকে, একে বলা হয় গ্রেডিং করে রাখা। এছাড়া সাইকেলের টায়ারের মধ্যে এই রকমভাবে ফিলামেন্ট বেরিয়ে থাকতে পারে, যার ফলে রাস্তা এবং টায়ারের মধ্যে গ্রিপ তৈরি হয়। এই গ্রিপ এবং গ্রেডিংগুলি যদি ভালো কোয়ালিটিতে থাকে তাহলে ঘর্ষণ বাড়বে। আবার রাস্তার কোয়ালিটি কীরকম তার উপরেও ডিপেন্ড করে, কিন্তু জেনারেলি পুরনো সাইকেলের জন্য এই ধরনের গ্রেডিং বা গ্রিপিং খুব একটা ভালো হয় না। গ্রাম্য অথবা ইন জেনারেল সাইকেলের রাস্তার কোয়ালিটিও খুব একটা ভালো হয় না। ফলত সাইকেল এবং টায়ারের মধ্যে যে ঘর্ষণ তাকে আমরা অলমোস্ট শূন্য বা নগণ্য ধরে নিতে পারি। তাহলে মিউ ইকুয়ালস টু 0 ধরে নেওয়া গেল, অর্থাৎ ঘর্ষণ এক্ষেত্রে নেই। একটা স্মুথ রোডের মধ্যে সাইকেলটি টার্ন করছে, স্মুথ রোড। এবার যদি সাইকেলটিকে আমরা সোজা অবস্থায় রেখে না ঝুঁকে একদিকে কোনো একদিকে, অর্থাৎ যা জেনারেলি আমরা জানি যে যেখানে আমরা টার্ন করবো তার যে সেন্টার অফ কার্ভেচার তার দিকে আমাকে ঝুঁকে পড়ে টার্ন নিতে হবে। কিন্তু আমরা যদি সোজাভাবে টার্ন করার চেষ্টা করতাম তাহলে কীরকম দাঁড়াতো? তাহলে এরকম ছবিতে আমার উপরে নর্মাল রিঅ্যাকশন, আমি এভাবে সাইকেল নিয়ে টার্ন করছি। এখানে সাইকেলের স্পিড হচ্ছে ভি, এখানে ভি কিন্তু নিচের দিকে নেই, এটা সম্পূর্ণ একটা হরাইজন্টাল রোড এবং ভি এই হরাইজন্টাল রোডে ট্যানজেন্ট বরাবর রয়েছে। এই টার্নিংয়ের রেডিয়াস অফ কার্ভেচার বা ইন জেনারেল রোডের রেডিয়াস হচ্ছে, এই হরাইজন্টাল সার্কুলার রোড তার রেডিয়াস হচ্ছে আর। এবার আমার উপরে নর্মাল রিঅ্যাকশন প্রযুক্ত হচ্ছে লম্বভাবে এইভাবে পারপেন্ডিকুলার টু দ্য রোড, এইভাবে প্রযুক্ত হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। তাহলে আমরা জানি যে কোনো হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল সার্কেলে যদি কোনো পার্টিকেল ঘোরে তাহলে তার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আমরা এখানে গ্রাউন্ডের সাপেক্ষে সমস্ত আলোচনা প্রথমে করছি, তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখছি। এবং আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কি? এটা কোনো নতুন ধরনের ফোর্স নয়, যেগুলো রিয়াল ফোর্স থাকে তাদেরই যদি আমরা কম্পোনেন্ট নিয়ে ভেক্টর সাম করি এবং রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে যোগ করি তাহলে সেই ফোর্সগুলোই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ঘর্ষণ বল কিছু নেই এবং নর্মাল রিঅ্যাকশন ওপর দিকে লাগছে, আচ্ছা ওয়েট কোন দিকে লাগছে? ওয়েট নিচের দিকে লাগবে পারপেন্ডিকুলারলি, তাহলে ওয়েট এইভাবে লাগছে। দিস ইজ এমজি এবং এন উভয়ই উল্লম্ব, রাস্তার সঙ্গে উল্লম্ব বরাবর লাগছে। রাস্তার সঙ্গে আনুভূমিক বরাবর কোনো ফোর্স রয়েছে? ফোর্স নেই, তাহলে টোটাল ফোর্স ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন হচ্ছে 0। তাহলে আমার যে সেন্ট্রিপিটাল ফোর্স তার অ্যামাউন্ট কত দরকার হয় ভি স্পিডের জন্য? দ্যাট ইজ এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এবং হরাইজন্টাল ডিরেকশনে কোনো রিয়েল ফোর্স না থাকার জন্য এই কোনো ফোর্স এমন নেই যার সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিতে পারে, অর্থাৎ এমভি স্কোয়ার বাই আর তার ভ্যালু হবে 0। এবার খুব ভালো করে দেখো, এম এর ভ্যালু 0 হতে পারে না, ভি এর ভ্যালু 0 নয়, কারণ সাইকেলটি একটা স্পিড নিয়ে টার্ন করবার চেষ্টা করছে। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যে আর মাস্ট বি ইনফাইনাইট। আচ্ছা, আর ইনফাইনাইটের অর্থ কি? এর অর্থ হচ্ছে এই রেডিয়াসটি, যে রেডিয়াস নিয়ে সাইকেলটি টার্ন করবার চেষ্টা করছিল, এটা ক্রমবর্ধমান হবে অসীম পর্যন্ত। অর্থাৎ বেসিক্যালি সাইকেলটি বাইরের দিকে স্কিড করতে শুরু করবে। স্কিড করা মানে পিছড়ে যাওয়া। এবং আরও কয়েকটা ব্যাপার হবে, যেমন প্রথম কথা তো স্কিড করতে শুরু করলো, দ্বিতীয়ত হচ্ছে যে যখন স্কিড করছে তখন তাহলে প্রথমে টায়ারটি, যেহেতু টায়ারের ওপরে এই ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্সটি অ্যাপ্লাইড হওয়ার কথা ছিল টায়ারের ওপরে, তাহলে টায়ারটি প্রথমে স্কিড করতে থাকবে। অর্থাৎ কিছু সময় পরে সাইকেলে থাকা যাত্রীটি, সাইকেল এবং সাইকেলে থাকা যাত্রীটি দাঁড়াবে এই ধরনের, এইভাবে একদিকে বেঁকে যাবে। এভাবে এখানে টায়ার ছিল, ঠিক আছে, টায়ারটি বাইরের দিকে স্কিড করতে শুরু করলো, এইরকম অবস্থায় পৌঁছালো। এবার নর্মাল রিঅ্যাকশন এবং এমজি এবং নর্মাল রিঅ্যাকশনগুলো বসিয়ে নেওয়া যাক। তাহলে এন নর্মাল রিঅ্যাকশন এই বরাবর লাগছে, এমজি কিন্তু এবার একদম টায়ার এবং রাস্তার কন্ট্যাক্ট পয়েন্ট বরাবর লাগবে না, যেহেতু সাইকেল সামান্য উচ্চতায় থাকে, অর্থাৎ সাইকেলের মধ্যে থাকা যাত্রীটির তার ওয়েট জেনারেলি সাইকেলের চাইতে বেশি হয়, সুতরাং এমজি লাগবে এই সাইকেল এবং যাত্রীর সেন্টার অফ মাস বরাবর, সেটা সামান্য উচ্চতায় থাকবে এইভাবে। তাহলে এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। ফলে তো কি হবে, এই যে কন্ট্যাক্ট পয়েন্ট,
এই যে টায়ার এবং রাস্তার মধ্যে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, এই কন্ট্যাক্ট পয়েন্টের অ্যারাউন্ডে এন এর জন্য টর্ক হচ্ছে 0, কিন্তু এমজি এর জন্য টর্ক একটা তৈরি হবে এবং টর্কের জন্য কি হবে, টর্কের জন্য যাত্রীটি আরও এই বরাবর ঘুরতে থাকবে। ঘুরতে থাকার ফলে একসময় সে টপেল করে যাবে, অর্থাৎ উল্টে পড়বে। এই ঘটনাকে টপলিং বলা হয়। টপলিং মানে হচ্ছে উল্টে পড়া, টর্কের আন্ডারে উল্টে পড়বে। তাহলে টর্কটা কে দেবে? টর্ক দেবে এমজি। যদি এই ডিস্টেন্সটা হয় ধরা যাক সে আর, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন লাইন অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য সেন্টার অফ রোটেশন, সেটা হচ্ছে আর। তাহলে টর্কের পরিমাণ দাঁড়াবে, দ্যাট ইজ টর্কের ম্যাগনিটিউড দাঁড়াবে এমজিআর, এবং এমজিআর টর্কের দরুন ব্যক্তিটি উল্টে পড়বে। এবং এই ঘটনাটাই তোমরা দেখতে পারো, যদি আমরা সোজাভাবে থেকে টার্ন নেওয়ার চেষ্টা করি তাহলে হয় বাইরের দিকে স্কিড করে যাব অথবা উল্টে পড়বো। এক্ষেত্রে কিন্তু রাস্তাটিকে স্মুথ ধরা হয়েছে, কোনো ফ্রিকশন ফোর্স নেই। এবার ফ্রিকশন ফোর্স নেই কিন্তু আমি টার্ন করতে চাই, তাহলে কি করব? সেক্ষেত্রে আমাকে একদিকে, কোন দিকে, যে রাস্তার যে সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ রাস্তাটিকে যদি আমি একটা হরাইজন্টাল সার্কেল ধরে নিই, তার যে সেন্টার অফ কার্ভেচার সেই বরাবর আমরা একদিকে ঝুঁকে যাব। রাস্তা এরকম হরাইজন্টাল সার্কেল নাও হতে পারে, ধরা যাক রাস্তা এই ধরনের, এরপরে এখানে সোজাভাবে চলছে, এইদিকে এভাবে সোজাভাবে চলছে। তাহলে এইটুকুনি পোর্শন হচ্ছে আমার টার্নিংয়ের। তাহলে এইটুকুনি পোর্শন একটা সার্কেলের অংশ হিসেবে ধরতে পারো, এরকম একটা সার্কেলের অংশ, এবং সেই সার্কেলের সেন্টারকে সেই সার্কেলের সেন্টারটি আমরা বলবো, সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর, সেন্টার অফ কার্ভেচার হচ্ছে ও। ঠিক আছে? আচ্ছা, কখনো কখনো রাস্তাকে তোমরা দেখতে পারো এইভাবে সমকোণে রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই সমকোণকে আমরা খুব ছোট্ট একটা সার্কেলের অংশ হিসেবে এভাবে ধরতে পারি। অর্থাৎ এই ধরনের সমকোণে রাস্তার ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার আর, সেন্টার অফ কার্ভেচার ও, আর কিন্তু অত্যন্ত ছোট হয়, আর টেন্ডস টু 0 হয়। তাহলে এক্ষেত্রে এবার দেখে নেওয়া যাক, একদিকে আমরা সেন্টার অফ কার্ভেচারের দিকে ঝুঁকে পড়ে যদি এবার বাঁক নেওয়ার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমার নর্মাল রিয়াকশন দাঁড়াচ্ছে এইভাবে, এমজি হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে স্পিড কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু হরাইজন্টাল বরাবর রয়েছে। এই পারপেলে যেগুলো আঁকলাম সেগুলো কিন্তু রাস্তার সঙ্গে পারপেন্ডিকুলারলি অথবা পারপেন্ডিকুলার সঙ্গে কোনো অ্যাঙ্গেল করে রয়েছে, যেমন নর্মাল রিয়াকশন এন, এটা পারপেন্ডিকুলারের সঙ্গে সে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এবং এমজি এইভাবে অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে আমি নর্মাল রিয়াকশন এন এর দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলতে পারি। তাহলে নর্মাল রিয়াকশনের এই বরাবর একটা কম্পোনেন্ট এন কস থিটা, এই বরাবর একটা কম্পোনেন্ট এন সাইন থিটা। তাহলে এটা হচ্ছে এন কস থিটা, রাস্তার সঙ্গে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস, উল্লম্ব রেখা বরাবর উপর দিকে, আর সেন্টার অফ কার্ভেচারের দিকে আনুভূমিক বরাবর এন সাইন থিটা। এবার ভালো করে দেখো, এবার কিন্তু এন সাইন থিটা সেটা হচ্ছে আমার হরাইজন্টাল ফোর্স। তাহলে নেট হরাইজন্টাল ফোর্স হচ্ছে আমার এন সাইন থিটা, এবং এক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি যে রাস্তাটি স্মুথ রয়েছে, অর্থাৎ রাস্তার প্রায় স্মুথ অবস্থায় রয়েছে, রাস্তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে অলমোস্ট 0। তাহলে এন সাইন থিটা এবার mv²/r, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স, তার যোগান দেবে। এক্ষেত্রেও আমরা গ্রাউন্ডের সাপেক্ষে সমস্ত আলোচনা করছি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করছি না, সুতরাং সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো কন্ট্রিবিউশন নেই। সেন্ট্রিফিউগাল ফোর্স একটা সিউডো ফোর্স, যেটা রোটেটিং ফ্রেম, যার নিজস্ব অ্যাক্সিলারেশন রয়েছে, সুতরাং তা একটি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তার সাপেক্ষে ধরা হয়। এক্ষেত্রে আমরা গ্রাউন্ড অর্থাৎ একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে দেখছি, সুতরাং সেন্ট্রিফিউগাল ফোর্সে আলোচনা করবো না। সাইকেলটি গ্রাউন্ডে দাঁড়িয়ে, অর্থাৎ এখানে কোথাও দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে সাইকেলটি রোটেট করছে, রোটেট করার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্সের অভিকেন্দ্র বলের দরকার, সেই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এন সাইন থিটা। আচ্ছা, এন কস থিটা কি করছে? এটা উল্লম্ব বরাবর রয়েছে, সুতরাং এন কস থিটা ইজ ব্যালেন্সিং এমজি, কারণ সাইকেলটি গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে। এবার যদি আমি এই দুটোকে ভাগ করে দিই তাহলে পাবো ট্যান থিটা ইকুয়ালস টু v²/rg। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাইকেলে থাকা যাত্রীটি উইদাউট টপলিং বা উইদাউট স্কিডিং অ্যাওয়ে সুন্দরভাবে টার্ন নিতে সক্ষম হয়। যদি আমরা ভি এর পরিমাণ বাড়াতে থাকি, এখানে আরও দেখে নেওয়া যাক, যদি আমরা ভি এর পরিমাণ বাড়াতে থাকি তাহলে আইদার ট্যান থিটার ভ্যালু বাড়াতে হবে, ট্যান থিটার ভ্যালু বাড়ানো মানে হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলটা বাড়াতে হবে, অর্থাৎ সাইকেলে থাকা যাত্রীটিকে অনেকখানি ঝুঁকে পড়তে হবে। যেমন অনেক বাইক রেস বা সাইকেলের রেসের সময় তোমরা দেখো যে টার্নিংয়ের সময় এতখানি ঝুঁকে গেল যে প্রায় গ্রাউন্ডে টাচ করে যাচ্ছে সাইকেল বা বাইকে থাকা যাত্রীটি। অথবা যদি এই অ্যাঙ্গেলটা যেবার না বাড়ায় তাহলে কিন্তু আবার আর এর পরিমাণ বাড়বে, অর্থাৎ আবার স্কিডিংয়ের সিচুয়েশন চলে আসতে পারে। অর্থাৎ ভেলোসিটি যদি টার্নিংয়ের সময় আমি খুব বাড়িয়ে দিই তাহলে কিন্তু একটা পিছলে গিয়ে অ্যাক্সিডেন্ট করার সিচুয়েশন তৈরি হতে পারে। কিন্তু যাই হোক, এইভাবে ঝুঁকে পড়লে আমরা স্মুথ রাস্তা অথবা খুব কম ফ্রিকশনযুক্ত রাস্তাতেও সুন্দরভাবে টার্ন নিতে পারবো, হরাইজন্টাল সার্কুলার রাস্তায় টার্ন নিতে সক্ষম হবে। এবার এরকম একটা হরাইজন্টাল রোডে যদি একটি গাড়ি টার্ন নেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে? আচ্ছা, গাড়ি তো একইভাবে একটা চাকার উপরে ঝুঁকে পড়ে টার্ন নিতে সক্ষম হবে না।
তো সেক্ষেত্রে কিন্তু একটা হরাইজন্টাল ফোর্স যা সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে সেই হিসাবে একটা ফ্রিকশন ফোর্সের দরকার পড়বে। সুতরাং আমরা এক্ষেত্রে কিন্তু স্মুথ রোডে টার্ন নিতে পারবে না, সেক্ষেত্রে টপলিং হয়ে যেতে পারে, অর্থাৎ গাড়িটি উল্টে যেতে পারে, অথবা স্কিড করে বাইরের দিকে স্কিড করে যেতে পারে। টপল না হলেও স্কিড করে যাবে বাইরের দিকে। কিন্তু যদি একটা রাফ রোড থাকে, অর্থাৎ এই রাস্তার কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিছু একটা থাকলো, এবং আমরা জেনারেলি ধরে নিচ্ছি যে স্ট্যাটিক ফ্রিকশনের কোফিসিয়েন্ট এবং আরেকটা কাইনেটিক ফ্রিকশনের কোফিসিয়েন্ট ধরে নেওয়া যায়। এই দুটো কোফিসিয়েন্ট অলমোস্ট ইকুয়াল টাইপের হয়। স্ট্যাটিক ফ্রিকশনের কোফিসিয়েন্ট সে 0.45, কাইনেটিক ফ্রিকশন সামান্য কম 0.4। ঠিক আছে, তাকে আমরা ইন জেনারেল মিউ হিসেবে ধরে নিলাম। এবার দেখতে পাবো আমরা কোন ধরনের ফ্রিকশন, স্ট্যাটিক না কাইনেটিক, কোন ধরনের ফ্রিকশন ইউজ করবো। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে রাফ রোড বা যে কোনো ফ্রিকশনের অঙ্কে আমরা প্রথমে দেখবো যে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে সেন্ট্রিপিটাল ফোর্স ইউজ করে, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন জেনারেলি রোটেটিং ফ্রেমের সাপেক্ষে সেন্ট্রিফিউগাল ফোর্স ধরে করব। সেক্ষেত্রে ফ্রিকশন কোন ধরনের হবে অথবা ফ্রিকশনের অভিমুখ কোন দিকে হবে সেইগুলো সম্বন্ধে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যায়। কিন্তু প্রথমে আমরা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখে নিই। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখাটা সামান্য কঠিন হয়ে যায় কখনো কখনো। তাহলে আমরা প্রথমে এটা যেহেতু সিম্পলেস্ট কেস, একদম হরাইজন্টাল রাফ রোড, একদম হরাইজন্টাল সার্কুলার রোড রয়েছে, সেক্ষেত্রে একবার দেখে নেওয়া যাক। তাহলে গাড়িটি ভি স্পিডে মুভ করছে, এখানে ভি কিন্তু এই রাস্তার সঙ্গে প্যারালাল অর্থাৎ হরাইজন্টাল রয়েছে এবং হরাইজন্টাল সার্কেলের সঙ্গে ট্যানজেন্ট বরাবর রয়েছে। ভি হচ্ছে স্পিড অফ দ্য কার। জেনারেলি আমরা গাড়িতে ওমেগা অর্থাৎ কত পরিমাণ অ্যাঙ্গুলার স্পিড সেটা মেজার করি না, গাড়িতে স্পিডোমিটারে আমরা গাড়ির স্পিড মেজার করি। তাহলে স্পিড ধরে দিয়ে আমি কাজগুলো করব। এবার গাড়ির ওপর কী কী ফোর্স প্রযুক্ত হচ্ছে, একটা ফোর্সটা হচ্ছে এন ফোর দিকে এবং তাকে ব্যালেন্স করছে এমজি নিচের দিকে। তাহলে এন ইকুয়ালস টু এমজি, এই দুটো ফোর্স কিন্তু গাড়িটিকে রাস্তার সঙ্গে কন্ট্যাক্টে রাখার চেষ্টা করছে এবং একে অন্যকে ব্যালেন্স করছে। আচ্ছা, এবার যদি গাড়িটি এইভাবে মুভ করতে চায় তাহলে রোটিং গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দাঁড়ালে গাড়িটি আমরা যদি এখানে দাঁড়িয়ে দেখি তাহলে গাড়িটি রোটেট করার চেষ্টা করবে হরাইজন্টাল রোড বরাবর। তার জন্য একটা রিকোয়ারমেন্ট কী হবে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হবে। সেন্ট্রিপিটাল ফোর্সের যোগানকে দেবে এক্ষেত্রে হরাইজন্টাল বরাবর একমাত্র যে ফোর্স কাজ করতে পারে সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, রাস্তা এবং গাড়ির টায়ারের মধ্যে থাকা ঘর্ষণ বল। আচ্ছা, এবার এই ঘর্ষণ বলটা ডিরেকশন কোন দিকে হবে খুব ভালো করে দেখো। যদি আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হয় তাহলে নেট যে ফ্রিকশন ফোর্স সেটাকে আমাকে রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে থাকতে হবে, অভিকেন্দ্র বল হতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ডিরেকশন। এবার ফ্রিকশন ফোর্স কীরকম হবে, কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন, কোন প্রকৃতির হয়? তার জন্য আমরা দেখে মনে হতে পারে যে ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন প্রযুক্ত হচ্ছে, কারণ গাড়িটি একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়ি এবং রাস্তার মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি রয়েছে। কিন্তু সেই রিলেটিভ ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? ডিরেকশন কিন্তু এই হরাইজন্টাল সার্কুলার রোডের ট্যানজেন্ট বরাবর। কিন্তু এই রেডিয়াস বরাবর কি কোনো গাড়ি এবং এই সেন্টার অফ গাড়ি এবং রাস্তার মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি রয়েছে? সেরকমটা কিন্তু নেই, যেহেতু আর হচ্ছে কনস্ট্যান্ট। সুতরাং ডিআর ডিটি একে ডিফারেন্সিয়েট করছি টাইমের সাপেক্ষে, সেটা হবে 0। অর্থাৎ গাড়িটি কিন্তু এই সেন্টারের অভিমুখে অথবা সেন্টার থেকে দূরে, অর্থাৎ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ অথবা ভেলোসিটি অফ সেপারেশন কিছু ঘটাচ্ছে না, অর্থাৎ গাড়িটি সেন্টারের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে। অবশ্যই সে ঘুরছে ট্যানজেন্ট বরাবর, কিন্তু রেডিয়াস বরাবর তার ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বা ভেলোসিটি অফ সেপারেশন হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কোন ধরনের কাজ করবে? রিলেটিভ ভেলোসিটি যেহেতু নেই আমার কেন্দ্রের অভিমুখে অথবা রেডিয়াস বরাবর, সুতরাং রেডিয়াস বরাবর ফ্রিকশন কিন্তু হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা যদি আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখি অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে, তখন আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। তো যাই হোক, তাহলে এক্ষেত্রে এফএস দ্যাট ইজ আমার স্ট্যাটিক ফ্রিকশন, সেটাই যোগান দিচ্ছে mv²/r দ্যাট ইজ রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স। এখানে mv²/r হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের পরিমাণ, অভিকেন্দ্র বল তো হচ্ছে এফএস স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এবার আমরা কিন্তু যে কোনো ভেলোসিটি নিয়ে এভাবে টার্ন নিতে পারি না। জেনারেলি দেখেছো যে যদি খুব বেশি ভেলোসিটি নিয়ে টার্ন নেওয়ার চেষ্টা করে তাহলে পিছলে যায়, বাইরের দিকে স্কিড করে যায় বা ভেতর দিকে স্কিড করে, সেটা দেখবো কীরকম কেমনভাবে কোন ডিরেকশনে স্কিড করবে, কিন্তু তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং আমরা একটা ভেলোসিটি বিশেষ করে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি ডিটারমাইন করার চেষ্টা করবো। এটা হচ্ছে ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, ম্যাক্স সেফ ভেলোসিটি, যা নিয়ে সেফ স্পিড লিখছি ভেলোসিটি না বলে, এই স্পিড নিয়ে এই গাড়িটি এইভাবে টার্ন নেওয়ার চেষ্টা করছে, সেটা আমরা বের করবার চেষ্টা করি। তাহলে এফএস স্ট্যাটিক ফ্রিকশন একটি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যার ভ্যালু সবসময় লেস দ্যান অর ইকুয়ালস টু স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু চাইতে কম অথবা সমান হতে হবে। এবার স্ট্যাটিক ফ্রিকশনের মান আমরা পেয়েছি এখানে mv²/r, এবং স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি দ্যাট ইজ μn। এক্ষেত্রে μsn লিখলাম যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন, আমরা যেহেতু এখানে ধরে নিয়েছি μs অলমোস্ট ইকুয়ালস টু মিউকে ইকুয়ালস টু মিউ, সুতরাং এখানে মিউ আমরা ইন জেনারেল ধরতে পারো। তো যাই হোক, আমি μs ধরে নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে mg, সেটাও বসিয়ে দেওয়া যাক। তাহলে μs mg, অর্থাৎ
এই যে এখানে এবার ভালো করে দেখো, এম ক্যান্সেল আউট হলো, অর্থাৎ আমি লিখতে পারি ভি স্কোয়ার শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু মিউ এস আর জি। অর্থাৎ এখানে আমরা ভেলোসিটির একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। ভেলোসিটি স্কোয়ার বা স্পিডের স্কোয়ারকে মিউ এস আর জি এর সমান অথবা তার চাইতে কম হতে হবে। সুতরাং আমরা লিখতে পারি ভি শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু আন্ডার রুট অফ মিউ এস আর জি, or Vmax, that is maximum safe velocity, this should be mu s r g। এবার অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, যেটা নিয়ে এই পার্টিকুলার রুটে যার মিউএস আমরা ক্যালকুলেট করেছি সেই রাস্তায়, এবং তার রেডিয়াস অফ কার্ভেচারও আমরা জানি, এই রাস্তায় এই মিউএস আর জি, এই আন্ডার রুট অফ মিউএস আর জি ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে অথবা তার কম ভেলোসিটিতে যদি গাড়িটি বৃত্তপথে টার্ন নেওয়ার চেষ্টা করে, তাহলে সে সেফলি উইদাউট স্কিডিং, উইদাউট এনি অ্যাক্সিডেন্ট টার্ন নিতে পারবে। যদি ভি এর ভেলোসিটি যদি ভি লেস দ্যান ভি ম্যাক্স হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাবে না। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ মিউ এন এর চাইতে কম থাকবে, এবং সেই স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমামের চাইতে কম ভ্যালু, খানিকটা কম ভ্যালু, সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স, রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে এবং গাড়িটিকে সেফলি একটা বৃত্তপথে টার্ন নিতে সাহায্য করবে। কিন্তু যদি এই ভেলোসিটিটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে কীরকম ঘটনা ঘটবে? যদি আমি ভি এর পরিমাণ বাড়িয়ে দিই, তা অর্থাৎ ভি ইজ গ্রেটার দ্যান আন্ডার রুট অফ মিউ এস আর জি, এটা বানিয়ে দিই, এক্ষেত্রে মিউ এস এর ভ্যালু পরিবর্তিত হচ্ছে না, জি এর ভ্যালু পরিবর্তিত হচ্ছে না, এক্ষেত্রে আর এর ভ্যালু বাড়বে না কমবে? তাহলে এই ইকুয়েশন থেকে, ভি ম্যাক্সের ইকুয়েশন থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারি, দ্যাট ইজ মিউ এস এর ভ্যালু। মিউ এস উইল বি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এবার ভালো করে দেখো, ভি ম্যাক্স অথবা এক্ষেত্রে ভি, আমি ভি ম্যাক্সের চাইতে ভি এর পরিমাণ বাড়িয়ে দিলাম, মিউ এর পরিমাণ তো অপরিবর্তিত থাকবে। তাহলে এই সম্পূর্ণ কোয়ান্টিটিটিকে যদি আমাকে ছোট করতে হয়, অর্থাৎ ভি ম্যাক্স বেড়ে গেলে কোয়ান্টিটিটা বেড়ে যাবে, কিন্তু তাকে যদি আবার তার পুনরায় পূর্বতন ভ্যালুতে ফিরিয়ে আনতে হয়, তাহলে জি এর ভ্যালু তো অপরিবর্তিত, তাহলে আর এর ভ্যালু আমাকে বাড়াতে হবে। বোঝা গেল? তাহলে ভি ম্যাক্সের পরিমাণ বাড়াতে গেলে, ভি ম্যাক্সের পরিমাণ যদি আমি বাড়াতে চাই, অর্থাৎ ভি ম্যাক্স বাড়ানো মানে হচ্ছে আমি আরও বেশি সেম ভেলোসিটির চাইতেও আরও বেশি ভেলোসিটি আমার দরকার হচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে? আর এর পরিমাণ বাড়াতে হবে। তাহলে মিউ এর পরিমাণ যে কনস্ট্যান্ট ভ্যালু, সেই কনস্ট্যান্ট ভ্যালুতে থাকবে। তাহলে আর এর ভ্যালু বাড়ানো মানে কি? আর এর আগের ক্ষেত্রেই বলেছে আর এর ভ্যালু বাড়ানো মানে হচ্ছে এই বৃত্তপথে যে ঘুরছিল, এই বৃত্তপথের রেডিয়াস বাড়াতে হবে, অর্থাৎ গাড়িটি বাইরের দিকে স্কিড করতে থাকবে। অর্থাৎ ইন জেনারেল এক্ষেত্রে লিখে রাখি, ভি গ্রেটার দ্যান ভি ম্যাক্স হতে গেলে গাড়িটি বাইরের দিকে স্কিড করতে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এক্ষেত্রে একটুখানি ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে, তো ঠিক আছে, ফ্রিকশনের নেচার কীরকম হবে, স্ট্যাটিক ফ্রিকশন, এবং স্কিডিং কোন দিকে হবে, আউটওয়ার্ডস না ইনওয়ার্ডস, সেটা একটু বের করা একটু প্রবলেমেটিক হতে পারে। কিন্তু এই ব্যাপারটা খুব সহজ হয়ে যায় যদি আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখি, অর্থাৎ গাড়ির ভিতরে, বাইরে না বসে এবার আমরা গাড়ির ভেতরে বসে নিয়ে ব্যাপারটাকে পর্যালোচনা। তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, দ্যাট ইজ কার। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটাকে কপি করে নিই ছবিটাকে। এক্ষেত্রে আমি ইন জেনারেল একটা মিউ বসিয়ে নিচ্ছি, মিউ হচ্ছে মিউ এস এবং মিউকে সমান, অথবা ঠিক আছে মিউ এস বসিয়ে নিলাম, মিউকে তো আমার দরকার হবে না, সেক্ষেত্রে এটা আমি এর আগেই দেখেছি, যেই দেখে দেবো। আচ্ছা, উইথ রেসপেক্ট টু কার, যদি আমরা গাড়ির ভিতরে গিয়ে বসে যাই অথবা গাড়ির উপরে বসে যাই, তাহলে কি দেখবো? তাহলে আমরা দেখতে পাবো যে গাড়িটিকে আমাকে স্থির করতে হবে, তাহলে গাড়িটিকে কারকে আমাকে টার্ন করতে হবে অ্যাট রেস্ট, এবং অর্থাৎ গাড়ির ভিতরে যদি আমি বসে যাই তাহলে গাড়িটিকে আর টার্ন নিতে দেখবো না, অথবা গাড়িটিকে রোটেট করতে দেখবো না, গাড়িটি আমার সাপেক্ষে স্থির হয়ে যাবে, তাহলে গাড়িটি রেস্টে থাকবে এবং ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, স্থির সাম্যাবস্থায় চলে আসবে গাড়িটি যদি আমি গাড়ির ভিতরে বসে যাই। ঠিক আছে, এবং কোনো ভাবতে পারো যে গাড়িটির ভিতরে বসে আছি, গাড়ির কাঁচ হচ্ছে একদম ট্রান্সলুসেন্ট, অস্বচ্ছ প্রকৃতির, অর্থাৎ গাড়িটি কেমনভাবে বক নিচ্ছে সেটা আমরা অনুভব করি না, বড়জোর আমরা একটা বাইরের দিকে ধাক্কা অনুভব করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একইভাবে গাড়িটির স্পিড হচ্ছে ভি, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর। যদি আমরা ফ্রিকশনের ডিরেকশন এবং ফ্রিকশনের নেচার কীরকম সেটা আমরা এখান থেকে বের করবো, দেখো কেমনভাবে। আচ্ছা, গাড়িটির ওপরে কী ফোর্স প্রযুক্ত হচ্ছে? প্রথমে হচ্ছে তার উপরে যে সমস্ত রিয়েল ফোর্সগুলো প্রযুক্ত হচ্ছে, একটা হচ্ছে ওপর দিকে নর্মাল রিয়াকশন, একটা হচ্ছে এমজি,
এখানে একটা হরাইজন্টাল বরাবর ফ্রিকশন প্রযুক্ত হচ্ছে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, একটা যেহেতু রোটেটিং ফ্রেম হচ্ছে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশযন্ত্র, সুতরাং তার একটা নিজস্ব অ্যাক্সিলারেশন রয়েছে। এক্ষেত্রে রোটেটিং ফ্রেমের অ্যাক্সিলারেশন কত? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কারণ রোটেটিং ফ্রেমটা তো আমি গাড়ির ভেতরে বসে গাড়িটাকে ভাবছি যে স্থির অবস্থায় রয়েছে, কিন্তু গাড়িটি তো আসলে মুভ করছে, গাড়িটি তো আসলে রোটেট করছে। রোটেট করতে গেলে তার একটা অ্যাক্সিলারেশন দরকার, অ্যাক্সিলারেশন থাকবে। সেই অ্যাক্সিলারেশন কি? v²/r, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবং সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ডিরেকশন কোন দিকে রয়েছে? সেটা রয়েছে বৃত্তপথে কেন্দ্রের দিকে, রেডিয়াস বরাবর কেন্দ্রের দিকে। এবং রেফারেন্স ফ্রেমের অ্যাক্সিলারেশন থাকার জন্য রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে দেখলে এই বস্তুটির ওপরে একটি সিউডো ফোর্স প্রযুক্ত হয়, ছদ্মবল। সেই ছদ্মবলকে এক্ষেত্রে আমরা সার্কুলার মোশনের জন্য বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং তার ভ্যালু কত হবে? দ্যাট ইজ মাস অফ দ্য কার, মাস অফ দ্য কারকে আমি এম ধরছি, মাস অফ দ্য কার ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। এবং ডিরেকশন হবে অ্যাক্সিলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম কেন্দ্রের অভিমুখে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, অপকেন্দ্র, রেডিয়াস বরাবর কেন্দ্র থেকে বাইরের দিকে। ঠিক আছে, এখানে mv²/r এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু আমরা বলেছি যে গাড়িটিকে যদি আমি গাড়ির সাপেক্ষে দেখি তাহলে গাড়িটিকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, সাম্যাবস্থায় রাখতে হবে। উল্লম্ব সাম্যাবস্থায় তো রয়েছে, কিন্তু অনুভূমিক সাম্যাবস্থায় থাকার জন্য একটা ফ্রিকশন ফোর্স দরকার, একটা ফোর্স দরকার। সেই ফ্রিকশন ফোর্স কি? এক্ষেত্রে গাড়ি এবং টায়ারের মধ্যে থাকা ফ্রিকশন ফোর্স, সেই ফ্রিকশন ফোর্সই হচ্ছে আমার এফএস। আচ্ছা, প্রথম কথা, ফ্রিকশন ফোর্স আমার দরকার। ফ্রিকশন ফোর্সটা আমাকে কাইনেটিক না স্ট্যাটিক কীরকম নিতে হবে ভালো করে দেখো। এক্ষেত্রে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে প্রথমে ডিরেকশন বের করলাম, সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করতে হবে, তাহলে ফ্রিকশনকে হতে হবে সেন্টারের অভিমুখে। দ্বিতীয়ত, যেহেতু আমি গাড়ির সাপেক্ষে দেখছি এবং গাড়িটিকে স্থির করে ফেলেছি, সুতরাং এক্ষেত্রে কোন ধরনের ফ্রিকশন লাগবে? এক্ষেত্রে রিলেটিভ মোশন নেই, সুতরাং ফ্রিকশন লাগবে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে বোঝা গেল আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স অথবা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে এই ফ্রিকশনের ডিরেকশন এবং ফ্রিকশনের নেচার, স্থির ঘর্ষণ না চল ঘর্ষণ কীরকম হবে সেটা খুব সহজে বের করে নিতে পারে। এবার তাহলে আমার এই ফ্রিকশন ফোর্স সেটাই ব্যালেন্স করছে mv²/r কে। অলসো উল্লম্ব বরাবর নর্মাল রিয়াকশন mg এর সমান হচ্ছে, কারণ গাড়িটি কন্ট্যাক্টে রয়েছে এবং অবশ্যই স্থির ইকুইলিব্রিয়ামে রয়েছে সেজন্য। তাহলে এক্ষেত্রে এবার আমরা একই ধরনের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে fs শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু fs ম্যাক্স, এর আগের মতোই ক্যালকুলেশন। তাহলে fs এর ভ্যালু হচ্ছে mv²/r এবং দ্যাট শুড বি লেস দ্যান μn হচ্ছে μmg। সো উই ক্যান রাইট v শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু আন্ডার রুট অফ এখানে μs mg, সো μs rg। ঠিক আছে, এটাই হচ্ছে এখান থেকে আমরা ভি এর ভ্যালু, ভি ম্যাক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি আন্ডার রুট অফ μs rg, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেভ ভেলোসিটি। এবার আমরা যদি ভেলোসিটির ভ্যালুটা ম্যাক্সিমাম সেভ ভেলোসিটির চাইতে বেশি করে দিই, অর্থাৎ ভি ম্যাক্স হচ্ছে কত? ভি ইজ গ্রেটার দেন আন্ডার রুট অফ μs rg, সেটা যদি আমি বানিয়ে ফেলি, অর্থাৎ বেশি ম্যাক্সিমাম ভেলোসিটির বেশি ভেলোসিটিতে আমি টার্ন নেওয়ার চেষ্টা করছি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এখানে দেখো খুব সহজে বোঝা যাবে যে এই যে v²-এর ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ mv²/r এর ভ্যালু খুব বেড়ে যাবে। এবার mv²-এর যখন ম্যাক্সিমাম সেভ ভেলোসিটি, এখানে সেটাও লিখে ফেলি, যখন v ইকুয়ালস টু ভি ম্যাক্স, সেক্ষেত্রে mv²/r অর্থাৎ mv²/r সেটাকে ব্যালেন্স করছিল ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, সো μmg, রাইট? যদি আমি ভেলোসিটি আরও বাড়িয়ে ফেলি তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স খুব বেড়ে যাবে, ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, আর গাড়িটিকে এই বৃত্তপথে কনস্ট্যান্ট রেডিয়াসের এই বৃত্তপথে ধরে রাখতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনে পরিণত হবে। কাইনেটিক ফ্রিকশনের অর্থ হচ্ছে গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে রেডিয়াস বরাবর একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হবে, এবং রিলেটিভ ভেলোসিটি কোন দিকে তৈরি হবে? যেহেতু সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি, সুতরাং রিলেটিভ ভেলোসিটি তৈরি হবে বাইরের দিকে, অর্থাৎ গাড়িটি আউটওয়ার্ড স্কিড করতে থাকবে। তাহলে বুঝে যাওয়া গেল যে সেন্ট্রিফিউগাল ফোর্স ধরে আমরা ব্যাপারটাকে খুব সহজে অনুধাবন করতে পারি। তবে এক্ষেত্রে আমরা এর আগে যে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে যে কারণটা দেখেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়াল কারণ, স্কিড কেন বাইরের দিকে করে। এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে আমরা এটা বের করলাম, এখানে অনুধাবন তো করা যাচ্ছে খুব সহজে, প্রবলেম সলভ হয়ে যাবে এক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু একটা রিয়েল ফোর্স না, এটা হচ্ছে একটা সিউডো ফোর্স, যেখানে গাড়ির বাইরের দিকে স্কিডিং এটা একটা রিয়েল এফেক্ট। তাহলে একটা সিউডো বা ছদ্ম বা কাল্পনিক বল তো একটা বাস্তব এফেক্ট, বাস্তব একটা ঘটনার জন্য দায়ী থাকতে পারে না। তাহলে এক্ষেত্রে আসল কারণ হচ্ছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্সের রিকোয়ারমেন্টটা বেশি হয়ে যায়, যে কারণে আর এর ভ্যালু বেড়ে যায়, যে কারণে বাইরের দিকে সে স্কিড করতে থাকে। কিন্তু অনুধাবন করবার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা ইউজ করতে পারি যে কোন দিকে না আউটওয়ার্ডস গাড়িটি স্কিড করতে থাকবে যদি ভেলোসিটি বেড়ে যায়। আচ্ছা, আরও একটা ব্যাপার হতে পারে যে অনেক সময় আমরা দেখেছি, একটু আগে দেখলাম যে অনেক সময় রাস্তা এরকম সমকোণী প্রকৃতির হয়, সেক্ষেত্রে
রেডিয়াস অফ কার্ভেচার, এই সমকোণী বাঁকের জন্য রেডিয়াস অফ কার্ভেচার অত্যন্ত কম হয়। রেডিয়াস কম হয়ে গেলে আবার এই সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে যেতে পারে। তাহলে এই ম্যাক্সিমাম সেভ ভেলোসিটি যেটা ছিল, এখানে লিখে দিই একবার, ম্যাক্সিমাম সেভ ভেলোসিটি কত পেয়েছিলাম, √μs/g। আর যদি খুব কমে যায় তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু খুব কমে যাবে, কিন্তু জেনারেলি গাড়ির ভেলোসিটি এর চাইতে বেশি থাকবে। সেক্ষেত্রে কি হবে, গাড়ি যদি নিজের ভেলোসিটি যথেষ্ট কমিয়ে না ফেলতে পারে তাহলে সে এইরকম ভাবে টার্ন করার সময় বাইরের দিকে স্কিড করতে থাকবে। যে কারণে এই ধরনের সমকোণী যখন বাঁক থাকে, রাইট অ্যাঙ্গুলার যখন বাঁক থাকে, অন্ধ বাঁক বলা হয়, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেকটা বেশি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা একদম সিম্পলেস্ট যে হরাইজন্টাল কার্ভে গাড়ির টার্নিং, হরাইজন্টাল রাফ ট্র্যাক বা হরাইজন্টাল রাফ রোডে গাড়ির টার্নিংয়ের একদম এটা ছিল সিম্পলেস্ট কেস। এরপরে আমরা ব্যাঙ্কিং বা রাস্তা যদি একদিকে অধিক উঁচু একদিকে অধিক নিচু থাকে সেই ক্ষেত্রে কেমনভাবে টার্ন করা যায় সেটা দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যাঙ্কিং। ব্যাঙ্কিং কাকে বলা হয়? ব্যাঙ্কিং মানে হচ্ছে ঝুঁকে থাকা। তাহলে দেখা গেল যে একটু আগে আমরা যে সাইকেলের এক্সাম্পলটা দেখলাম, সেখানে দেখছিলাম যে গাড়িটিকে যদি একটা স্মুথ রাস্তার মধ্যে সাইকেলটিকে যদি একটা স্মুথ রাস্তার মধ্যে বাঁকাতে হয় তাহলে আমাকে একদিকে ঝুঁকে পড়তে হবে। কিন্তু গাড়ির ক্ষেত্রে তো এক চাকার উপরে ঝুঁকে পড়ে সে টার্ন নিতে পারে না, সেটা যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স হতে পারে, বেশিরভাগ সময় গাড়ি উল্টে যাবে, কারণ গাড়ি সাইকেলের মতো হালকা হবে না। কিন্তু ইঞ্জিনিয়াররা দেখলেন যে ন্যাচারালি অথবা আর্টিফিশিয়ালি যদি রাস্তার একটা প্রান্ত, কোন প্রান্ত, এখানে এটা রাস্তা, এখানে একটা এরকমভাবে টার্ন নেওয়া রয়েছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার এখানে কোথাও রয়েছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে দূরের প্রান্তটি যদি সামান্য হাইটে থাকে এবং সেন্টার অফ কার্ভেচারের অভিমুখে যদি রাস্তাটি ঢালু থাকে এইভাবে, তাহলে কিন্তু রাস্তা যদি স্মুথও হয় তাহলে আমরা দেখবো একটা নির্দিষ্ট ভেলোসিটিতে গাড়ি কিন্তু সহজেই টার্ন নিতে পারে। সেক্ষেত্রে কোনো স্কিডিং আউটওয়ার্ডস বা স্কিডিং ইনওয়ার্ডস, অর্থাৎ পিছলে বাইরের দিকে বা ভেতরের দিকে পিছলাবে না, গাড়িটি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর এরকম কার্ভে টার্ন নিতে পারে। কিন্তু রাস্তাকে এরকম একটা বিশেষ শেপের হতে হবে। আচ্ছা, এই শেপকে আমি এখানে ছবি এঁকে রেখেছি যে এরকম ধরা যাক সার্কুলার রোড, স্মুথ সার্কুলার রোড। এক্ষেত্রে আমরা প্রথমে স্মুথ ব্যাঙ্কিং নিয়ে দেখবো, অর্থাৎ রাস্তার মিউ হচ্ছে 0, মিউ বা মিউএস যাই বলো তোমরা, আমরা দেখলাম যে স্ট্যাটিক ফ্রিকশনে আমাদের কাজে লাগবে। যাই হোক, মিউ হচ্ছে 0। এই রাস্তার একটা অংশ আমরা এরকম করে বড়ভাবে দেখিয়েছি, এবং যদি আমরা এরকম ব্যাঙ্কড রোডের যদি আমরা প্রস্থচ্ছেদ বরাবর এই বরাবর যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, যে রাস্তাটি অনেকটা নততলের মতো। তাহলে আমরা ব্যাঙ্কিংয়ের প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা নততল বরাবর এভাবে ধরে নেব, গাড়িটি এভাবে নততল বরাবর রাখবো, কিন্তু গাড়িটি কিন্তু মনে রাখতে হবে যে এইরকম একটা হরাইজন্টাল ট্র্যাকে এইভাবে মুভ করছিল। ঠিক আছে, অর্থাৎ কিছু সময় পরে গাড়িটি এরকম জায়গায় যাবে এবং গাড়ির যে স্পিড সেটা এই হরাইজন্টাল সার্কেলের সঙ্গে ট্যানজেন্সিয়ালি থাকবে। তাহলে এখানে এই ভেক্টরটা এটা কিন্তু ওপর দিকে নেই, অর্থাৎ মনে করো না এটা নততলের সঙ্গে উল্লম্বভাবে রয়েছে, সেরকমটা নয়, এটা এই হরাইজন্টাল ট্র্যাকের সঙ্গে ট্যানজেন্সিয়ালি রয়েছে। তাহলে আপাতত আমি এটাকে মুছে দিচ্ছি। এখান থেকে তুমি বুঝতে পারছো যে কীরকমভাবে গাড়িটির স্পিড রয়েছে। এবার প্রথম কথা দেখে নেওয়া যাক স্মুথ ব্যাঙ্কিং অর্থাৎ ফ্রিকশনলেস ব্যাঙ্কিং সেক্ষেত্রে কীরকম হয়। তারপর আমরা রাফ ব্যাঙ্কিং বা প্র্যাকটিক্যাল ব্যাঙ্কিংয়ে যাব। আচ্ছা, ব্যাঙ্কিংয়ের জন্য রাস্তাকে একটা ঢাল দেওয়া হয়, ঢালের ফলে এরকম যে নততল তৈরি হলো প্রস্থচ্ছেদ বরাবর দেখলে, তাহলে একটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থাকে, এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনকে বলা হয় অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং অ্যাঙ্গেল, এবং একে থিটা অথবা থিটা বি হিসাবে লেখা হয় ব্যাঙ্কিং অ্যাঙ্গেল, রাইট? আচ্ছা, এবারে প্রথমে আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে ব্যাপারটাকে অ্যানালাইজ করব এবং তারপরে আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করে নেব। গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে করলে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটছে দেখতে পাবো। রোটেটিং ফ্রেমের সাপেক্ষে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজে লাগবে, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কাল্পনিক ফোর্স, তার মাধ্যমে আমরা অনুধাবন করতে পারবো যে গাড়িটি কোন সেফ ভেলোসিটিতে চলতে পারে, তার কম বা বেশি ভেলোসিটিতে চললে সেটা কোন দিকে স্কিড করবে ইত্যাদি, কিন্তু তার অ্যাকচুয়াল কারণগুলো কিন্তু আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষেই বুঝতে পারবো। তাই জন্য আমি প্রথমে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছি। আচ্ছা, কি ফোর্স এর উপরে প্রযুক্ত হচ্ছে, এটা যেহেতু স্মুথ সুতরাং কোনো ফ্রিকশন ফোর্স প্রযুক্ত হচ্ছে না। তাহলে কি ফোর্স, একটা হচ্ছে রাস্তার দ্বারা গাড়ির উপর প্রযুক্ত নর্মাল রিয়াকশান, একটা হচ্ছে এই গাড়িটির যে ওজন, তাহলে mg এবং নর্মাল রিয়াকশান n। এবার আমরা এনকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একদম সাইকেলের অঙ্কের মতো এনকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। এক্ষেত্রে দেখো এন একদিকে ঝুঁকে রয়েছে, ওই সাইকেলের ক্ষেত্রে যেমন আমরা একদিকে ঝুঁকে পড়তে হতো, ব্যাঙ্কিং আমাকে সেই ধরনের সিমিলার টাইপের একটা মেকানিজম প্রোভাইড করছে যে আমাকে একদিকে গাড়িটি যেন একদিকে ঝুঁকে রয়েছে, যার ফলে নর্মাল রিয়াকশানটা তার একটা কম্পোনেন্ট আমরা দেখতে পাবো, সেটা সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে। তাহলে অ্যাঙ্গেলগুলো কী? আচ্ছা, এটা থিটা অ্যাঙ্গেল হলে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা এইটুকুনি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে এই কম্পোনেন্ট হচ্ছে n cos থিটা
সুতরাং এটা হচ্ছে এন সাইন থিটা। তাহলে এন কস থিটা, যেহেতু গাড়িটি কন্ট্যাক্টে রয়েছে এই রাস্তার সঙ্গে, তাহলে এন কস থিটা ইকুয়ালস টু এমজি, এবং এন সাইন থিটা সেটাই কার যোগান দিচ্ছে, এন সাইন থিটা। এন সাইন থিটা যোগান দিচ্ছে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্সের, যার ম্যাগনিটিউড হচ্ছে এমভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এখানে কিন্তু এন সাইন থিটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে অ্যাক্ট করছে, এমভি স্কয়ার বাই আর কোনো নতুন ফোর্স নয়, আমি বারবার বলছি। এটা হচ্ছে সেন্টিমিটার ফোর্সের ম্যাগনিটিউড শুধুমাত্র। যাই হোক, তাহলে 2 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলাম, অর্থাৎ সাইন বাই কস করলাম। এন ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন বাই কস হচ্ছে আমার ট্যান থিটা ইকুয়ালস টু আমার পড়ে থাকবে ভি স্কয়ার বাই আর জি। তাহলে আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, মাথায় রেখো, এবং ভি ইকুয়ালস টু আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা, এটা আমার ভ্যালু বেরোবে। দেখো এবার ভালো করে, ট্যান থিটা এখানে, থিটা ইকুয়ালস টু থিটা বি। এবার ভালো করে দেখো, একটা সুনির্দিষ্ট ব্যাংকিং অ্যাঙ্গেলের জন্য ট্যান থিটা বি কনস্ট্যান্ট হবে। আর এর ভ্যালু, যেহেতু এটা পার্টিকুলার একটা রাস্তা, তার রেডিয়াস অফ কার্ভেচার আরও কনস্ট্যান্ট রয়েছে, জি কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ ভি এর ভ্যালু একটা নির্দিষ্ট ব্যাংকড রোডের জন্য, নির্দিষ্ট একটি রাস্তার জন্য ভি এর ভ্যালু একটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ স্পিড একটা পার্টিকুলার পাবো নির্দিষ্ট ব্যাংকড রোডের জন্য, স্মুথ ব্যাংকড রোডের জন্য। স্মুথ ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা ভেলোসিটির ভ্যালু, এর আগে দেখলাম হরিজন্টাল সারফেসের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, কিন্তু তার কমও ভেলোসিটি থাকতে পারে, কিন্তু স্মুথ ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা ভেলোসিটির একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। এবার এই জন্য এই ধরনের স্মুথ ব্যাংকিং কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল নয়, ঠিক আছে, নট প্র্যাকটিক্যাল, সরি। কারণ প্র্যাকটিক্যাল নয়, তার কারণ হচ্ছে গাড়ির জেনারেলি ভেলোসিটি বা স্পিড জেনারেলি কার্ভ অর্থাৎ টার্নিংয়ের সময় আমাকে এমনভাবে ইঞ্জিনিয়ার করতে হবে যেন একটা সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ আমাকে ট্যান থিটা বি এর ভ্যালু জানতে হবে, রেডিয়াসের ভ্যালু জানতে হবে, এবং সেই হিসাবে একদম পার্টিকুলার একটা স্পিড দরকার হবে। এই স্পিডের বেশি এবং কম হলে কিন্তু গাড়িটি স্কিড করতে থাকবে। তাহলে এবার স্কিড কোন দিকে করবে সেটা আমরা দেখব। এবারে গাড়ির ভেলোসিটি যদি আন্ডার রুট অফ আর জি ট্যান থিটার চাইতে বেশি হয়, তাহলে কীরকম হবে? তাহলে খুব ভালো করে দেখো, ট্যান থিটার ভ্যালু চেঞ্জ হবে না, জি এর ভ্যালু চেঞ্জ হবে না, ভি বেড়ে গিয়েছে, সুতরাং আর এর ভ্যালু বেড়ে যেতে পারে। আর এর ভ্যালু বেড়ে যাওয়া মানে হচ্ছে এই রেডিয়াস অফ কার্ভেচার, যে রাস্তার যে নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর এই গাড়িটি টার্ন নেওয়ার চেষ্টা করছিল, সেটি বেড়ে যাবে, অর্থাৎ গাড়িটি তো আর রাস্তার মধ্যে ধসে পড়বে না, অর্থাৎ গাড়িটি এই বরাবর বাইরের দিকে, অথবা বলতে পারে যে এই ব্যাংকড রোড বরাবর ওপর দিকে স্কিড করতে থাকবে। তাহলে v greater than under root of rg tan theta হলে the car will skid outwards, এবং v এর ভ্যালু যদি কম হয় আন্ডার রুট অফ rg tan theta চাইতে, তাহলেও কিন্তু খুব সুবিধার হবে না ব্যাপারটা। সেক্ষেত্রে কীরকম হবে? সেক্ষেত্রে ট্যান থিটা কনস্ট্যান্ট, যেহেতু ব্যাংকিং অ্যাঙ্গেল কনস্ট্যান্ট রয়েছে, জি এর ভ্যালু কনস্ট্যান্ট, এবার ভি যদি কমে যায় তাহলে আর এর ভ্যালু কমে যাবে। তাহলে আর এর ভ্যালু কমে যাওয়া মানে এই রেডিয়াস অফ কার্ভেচারের যে রাস্তা বরাবর ঘুরছিল গাড়িটি, সেটি কমে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ গাড়িটি ইনওয়ার্ডস, বা বলতে পারো যে এই ব্যাংকড রোড বরাবর ডাউনওয়ার্ডস স্কিড করবে। তাহলে এক্ষেত্রে স্কিডিং হবে, এক্ষেত্রে আউটওয়ার্ডস, অথবা একে বলতে পারো যে আপওয়ার্ডস, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের যে নততল পেলাম সেই বরাবর ওপর দিকে, এবং ভি এর ভ্যালু যদি কম হয় আন্ডার রুট অফ আর জি ট্যান থিটার চাইতে, তাহলে ইট উইল স্কিড ইনওয়ার্ডস মানে সেন্টার অফ কার্ভেচারের ডিরেকশনে, অথবা বলতে পারো যে ডাউনওয়ার্ডস, এই প্রস্থচ্ছেদের নততল বরাবর নিচের দিকে স্কিড করবে। এবার এই দুটো ব্যাপার মাথায় রাখতে হবে, এটা আমাদের প্র্যাকটিক্যাল ব্যাংকিংয়ে দরকার। এই সেম কেসকে আমরা এবার উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, অর্থাৎ উইথ রেসপেক্ট টু গাড়ির সাপেক্ষে দেখে নিই। উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম হচ্ছে আমার কার। তাহলে রোটেটিং ফ্রেম হচ্ছে আমার একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার অ্যাক্সেলারেশন কত? তার অ্যাক্সেলারেশন হচ্ছে, যেহেতু রোটেটিং ফ্রেম রোটেট করছে আমার রেফারেন্স ফ্রেমটি, তার অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কয়ার বাই আর, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, অভিকেন্দ্র ত্বরণ। সুতরাং এক্ষেত্রে একটা সিউডো ফোর্স প্রযুক্ত হবে। সিউডো ফোর্স কোন বরাবর হবে? অপকেন্দ্র বরাবর, অর্থাৎ এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের বিপরীত অভিমুখে। তাহলে দেখে নেওয়া যাক কীরকম। এবার প্রথমে রিয়াল ফোর্সগুলোকে এঁকে নেওয়া যাক। রিয়াল ফোর্স হচ্ছে আমার এই বরাবর, রিয়াল ফোর্স হচ্ছে নর্মাল রিয়াকশন অ্যাজ ইট ইজ, এমজি অ্যাজ ইট ইজ। এবার নর্মাল রিয়াকশনের দুটো কম্পোনেন্ট, একটা ওপর দিকে থাকবে, একটা এই বরাবর থাকবে। তাহলে নর্মাল রিয়াকশন, এই অ্যাঙ্গেলটা আমি পেয়েছিলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 - থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সুতরাং এটা হচ্ছে এন কস থিটা, এই বরাবর এমজি,
এই বরাবর এন সাইন থিটা। এগুলো হচ্ছে রিয়েল ফোর্স, এক্ষেত্রে স্মুথ সারফেসে রয়েছে, সুতরাং ফ্রিকশন হচ্ছে 0। আচ্ছা, এবার যেহেতু এটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সুতরাং আমার একটা সিউডো ফোর্স প্রযুক্ত হবে। সিউডো ফোর্স প্রযুক্ত হবে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের বিপরীতে, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স। সিউডো ফোর্স হচ্ছে ক্ষেত্রে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। সেই অপকেন্দ্র বলের ম্যাগনিটিউড কত? দ্যাট ইজ mv²/r। তাহলে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে গাড়িটি, অর্থাৎ গাড়ির ভেতরে আমি এখানে বসে গিয়েছি, তাহলে এই গাড়িটিকে আমরা কেমন করে দেখবো? অ্যাট রেস্ট এবং ইন ইকুইলিব্রিয়াম, স্থির সাম্যাবস্থায় দেখব। তাহলে ফোর্সগুলো আমাকে ব্যালেন্স করতে হবে। এন কস থিটা উল্লম্ব বরাবর দেখছি, এন কস থিটা ইকুয়ালস টু mg, যেহেতু গাড়িটি কন্ট্যাক্টে, অর্থাৎ ফোর্স এখানে ব্যালেন্স করছি, এবং এন সাইন থিটা সেটাই ব্যালেন্স করবে কাকে? mv²/r। তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে mv²/r হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, রাইট। আবার আমরা 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলে পাবো ট্যান থিটা ইকুয়ালস টু একইভাবে v²/rg, অর্থাৎ v এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো, দ্যাট ইজ √rg ট্যান থিটা। এই ভ্যালুটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এবার এই সব কিছু আমি করলাম, তার কারণ হচ্ছে আমি দেখাতে চাই যে গাড়িটির ভেলোসিটি যদি rg ট্যান থিটার চাইতে বেশি অথবা কম হয়, সেক্ষেত্রে গাড়িটি স্কিড তো করবে, কিন্তু কোন দিকে স্কিড করবে? বাইরের দিকে না ভেতরের দিকে? এর আগে আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে বের করে দেখেছি, কিন্তু সেটা অনেক সময় কঠিন মনে হতে পারে। কিন্তু আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের যদি ধারণা ভালো করে থাকে, তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য গাড়িটি স্কিড করবে, কোন দিকে স্কিড করবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে ইফ ভি ইজ গ্রেটার দ্যান √rg ট্যান থিটা, তাহলে উভয় পক্ষকে ভালো করে দেখো, উভয় পক্ষকে স্কোয়ার করলে আমরা পাবো v² ইজ গ্রেটার দ্যান rg ট্যান থিটা। ট্যান থিটাকে এবার আমি সাইন বাই কসে ভেঙে নিলাম, সাইনকে এই পাশে পাঠিয়ে দিলাম, কসকে এই পাশে পাঠিয়ে দিলাম, এবং উভয় পক্ষে আমি m দিয়ে গুণ করে দিলাম, r দিয়েও ভাগ করে দিলাম। তাহলে আমরা এরকম পাচ্ছি r cos থিটা ইজ গ্রেটার দ্যান mg সাইন থিটা। এবার এর তাৎপর্য কি ভালো করে দেখো এই ইকুয়েশনটা। mg এর যদি আমি এবার দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলতাম, তাহলে একটা কম্পোনেন্ট পেতাম এই বরাবর, একটা কম্পোনেন্ট এই বরাবর। যেহেতু এই অ্যাঙ্গেলটি থিটা, সুতরাং এই অ্যাঙ্গেলটি থিটা, এটা তোমাদের মনে রাখার কথা যে এই নততলের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হয় mg cos থিটা, নততল বরাবর কম্পোনেন্টটা হয় ওয়েটেড mg sin থিটা। এবার রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে গাড়িটি স্থির অবস্থায় রয়েছে। আচ্ছা, mv²/r এরও দুটো কম্পোনেন্টে করে নিই। আমরা এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো এবং এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো। আমার দরকার হচ্ছে নততল বরাবর এই কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে কত হবে? এটা অ্যাঙ্গেল থিটা হলে এটা অ্যাঙ্গেল থিটা, সো দিস ইজ mv²/r cos থিটা। এবার রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে গাড়িটি স্থির অবস্থায় রয়েছে, কিন্তু যদি mv²/r ইন্টু cos থিটা এটা যদি mg sin থিটার চাইতে বেশি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এই কম্পোনেন্টটা, এই ফোর্সটা mg sin থিটার চাইতে বেশি। তার মানে গাড়িটি কোন দিকে স্কিড করার কথা? এই mv²/r cos থিটার জন্য গাড়িটি বাইরের দিকে, অর্থাৎ আউটওয়ার্ডস, বা বলতে পারো নততল বরাবর, অর্থাৎ এই ব্যাংক রোডের নততল বরাবর ওপর দিকে স্কিড করে যাওয়ার কথা। তাহলে এটা খুব সহজেই ভাবে বলে দেওয়া যায় যে v গ্রেটার দ্যান √rg ট্যান থিটা হলে দ্য কার উইল স্কিড আউটওয়ার্ডস বা আপওয়ার্ডস। তাহলে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে নিয়ে এই ব্যাপারটাকে খুব সহজে অনুধাবন করতে পারি। আমি গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখিয়ে দিলাম, কারণ ওটা হচ্ছে এই স্কিডিংয়ের আসল কারণ, অ্যাকচুয়াল রিজন। সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু একটা সিউডো ফোর্স, তার জন্য বাস্তব কোনো এফেক্ট থাকতে পারে না, কিন্তু আমরা ব্যাপারটাকে অনুধাবন করবার জন্য খুব সহজে এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং রোটেটিং ফ্রেমের সাপেক্ষে ঘটনাটাকে পর্যবেক্ষণ করছি। এবার যদি একইভাবে ভি লেস দ্যান √rg ট্যান থিটা হয়, তাহলে দেখতে পাবো যে একইভাবে সরল করলে mv²/r cos থিটা দিস উইল বি লেস দ্যান mg sin থিটা, অর্থাৎ এক্ষেত্রে mg sin থিটা বেশি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে mg sin থিটার পরিমাণ বেশি, অর্থাৎ গাড়িটি mg sin থিটার জন্য নিচের দিকে স্কিড করতে থাকবে। তাহলে দিস উইল রেজাল্ট ইন দ্য কার স্কিডিং ইনওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা স্মুথ ব্যাংকিং এর জন্য দেখলাম যে কি আমি সামারাইজ করে দিচ্ছি। স্মুথ ব্যাংকিং এর জন্য একটা পার্টিকুলার ব্যাংকিং অ্যাঙ্গেল থাকে, দ্যাট ইজ থিটা বি, এবং সেই পার্টিকুলার ব্যাংকিং অ্যাঙ্গেল এবং রাস্তার নির্দিষ্ট ব্যাসার্ধের জন্য আমরা ভেলোসিটির একটা নির্দিষ্ট ভ্যালু পাই,
যে কারণে এই ধরনের ব্যাংকিং প্র্যাকটিক্যাল নয়, কারণ গাড়িকে এমনভাবে ইঞ্জিনিয়ার করতে হবে যেন এই গাড়িটি যখন টার্ন নেবে এই ব্যাংক রোড বরাবর তখন একটা এই পার্টিকুলার ভেলোসিটিতেই যায়। যদি এই ভেলোসিটির চাইতে বেশি ভেলোসিটিতে টার্ন নেওয়ার চেষ্টা করে তাহলে গাড়িটি বাইরের দিকে স্কিড করতে থাকবে, বাইরের দিকে পিছলে যাবে, এবং যদি গাড়িটি এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে টার্ন করে তাহলে গাড়িটি ইনওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস পিছলে যাবে। এবার এটা তো খুব একটা প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল ইউজ করবার জন্য আমরা ইউজ করি যে কনসেপ্ট তাকে বলা হয় প্র্যাকটিক্যাল ব্যাংকিং। প্র্যাকটিক্যাল ব্যাংকিংয়ে কী করলেন ইঞ্জিনিয়াররা, ব্যাংকিংয়ের যে কনসেপ্ট রাস্তাকে একদিক বরাবর ঢালু করে দেওয়া, এই কনসেপ্টকে আমরা এর আগে যে পড়েছি যে একটা ফিকশন যুক্ত হরাইজন্টাল ট্র্যাকে কেমনভাবে ফিকশনের জন্য গাড়ির একটা ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি থাকে কিন্তু তার কম ভেলোসিটিতেও গাড়িটি টার্ন নিতে পারে সেফলি, সেই দুটো কনসেপ্টকে একত্রিত করলে এই প্র্যাকটিক্যাল ব্যাংকিং হচ্ছে আমাদের এই সম্পূর্ণ টপিকে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্ষেত্রে আমরা দুরকম ভেলোসিটি পাবো। আমরা দেখবো যে ক্ষেত্রে সেফ ভেলোসিটির দুটো ভ্যালু পাবো, এক্সট্রিম ভ্যালু পাবো। একটা হচ্ছে ভি ম্যাক্সের ভ্যালু পাবো অর্থাৎ ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, এবং একই সঙ্গে একটা মিনিমাম সেফ ভেলোসিটিও পাবো। এবং এটা ক্যালকুলেট করবার জন্য আমরা এক্ষেত্রে আর গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে নয়, আমরা সবসময় রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করবো। ইন জেনারেল মনে রাখতে পারো সার্কুলার মোশন ডাইনামিক্সের প্রশ্নে অর্থাৎ বৃত্তীয় গতির যে গতিবিজ্ঞান সংক্রান্ত প্রশ্নে যখনই ফ্রিকশন থাকবে তখন ফ্রিকশনের যেহেতু ডিরেকশন বাইরের দিকে বা ভিতরের দিকে অর্থাৎ বৃত্তপথের রেডিয়াস বরাবর বাইরের দিকে বা ভিতরের দিকে উভয় দিকে থাকতে পারে, এবং ফ্রিকশনের নেচার কাইনেটিক এবং স্ট্যাটিক উভয় রকম হতে পারে। সুতরাং আমরা সবসময় এই ধরনের প্রশ্ন সহজে ট্যাকেল করতে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করে থাকি। গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষেও করা যায় কিন্তু সেটা সবসময় পরীক্ষার হলে বিশেষ করে আন্ডার টাইম কনস্ট্যান্ট ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাংকিং এবং ফ্রিকশন উভয়কেই ইনক্লুড করছি, আমাদের ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যেতে পারে, সেহেতু আমরা ফর সিম্পলিসিটি শুধুমাত্র রোটেটিং ফ্রেমের সাপেক্ষে ব্যাপারটাকে পর্যবেক্ষণ করব। আচ্ছা, প্র্যাকটিক্যাল ব্যাংকিং কেমনভাবে করা হয়? তাহলে প্রথমে আমরা একটা রেফারেন্স ভেলোসিটি ধরে নিই, সেটা হচ্ছে ভি নট। রেফারেন্স ভেলোসিটি ধরে নিয়ে আমরা ধরে নিই এই ব্যাংক সারফেসটা স্মুথ রয়েছে। তাহলে আমরা দেখলাম যে স্মুথ ব্যাংকিংয়ের জন্য যদি ব্যাংকিং অ্যাঙ্গেল থিটা বি হয় তাহলে আমরা লিখতে পারি যে ভি নট স্কোয়ার ইকুয়ালস টু কত, আর জি ট্যান থিটা বি, অথবা আমরা বলতে পারি যে ট্যান থিটা বি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এবার ইঞ্জিনিয়াররা কী করেন, একটা রেফারেন্স ভেলোসিটি ধরে নেন এবং রাস্তার যে রেডিয়াস অফ কার্ভেচার সেটাকে মেনটেন রেখে, জি এর যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে সেই হিসাবে একটা ব্যাংকিং অ্যাঙ্গেল ডিটারমাইন করেন এবং এইভাবে রাস্তাটিকে ব্যাংক করে ফেলেন। রাস্তাটিকে একদিকে কোন দিকে, রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচারের অভিমুখে ঢালু করে দেন। ঠিক আছে, এবার আমরা আরও কি দেখেছি স্মুথ ব্যাংকিংয়ের জন্য, যদি ভি গ্রেটার দ্যান ভি নট হয়, ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে স্কিডিং হয় আউটওয়ার্ডস, এবং ভি যদি লেস দ্যান ভি নট হয় তাহলে স্কিডিং হয় ইনওয়ার্ডস। এই ব্যাপার দুটো আমার ফ্রিকশনের ডিরেকশন ডিটারমাইন করতে দরকার হয়। আরও আমরা কি দেখেছি, হরাইজন্টাল রাফ সারফেসের টার্ন করবার সময় যে ফ্রিকশন যে ইউজ হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, যেহেতু এই রাস্তাটির রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু কনস্ট্যান্ট থাকছে। এরকমভাবে রেডিয়াস অফ কার্ভেচার, কোথাও একটা সেন্টার অফ কার্ভেচার এখানে রয়েছে, তাহলে এই রাস্তাটি রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ সেন্টারের অভিমুখে গাড়িটির কোনো রাস্তার বরাবর রিলেটিভ ভেলোসিটি নেই। সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন আমরা ইউজ করব। এবং রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখছি, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে কী করতে হবে, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে গাড়িটিকে করে ফেলতে হবে অ্যাট রেস্ট এবং ইন ইকুইলিব্রিয়াম। সুতরাং অ্যাট রেস্টে রাখলে তো আমরা জানি যে এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন, স্থির ঘর্ষণ প্রয়োগ করতে হবে। তাহলে এর এবার ক্যালকুলেশন করে নেওয়া যাক। প্রথমে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বের করবার চেষ্টা করব, ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি বের করবার চেষ্টা করব। তাহলে আমাকে ভি গ্রেটার দ্যান ভি নট, অর্থাৎ যে স্মুথ ব্যাংকিংয়ের যে ভেলোসিটি পেয়েছিলাম পার্টিকুলার ভেলোসিটি আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা, তার চাইতে বেশি ভেলোসিটি আমাকে দিয়ে বেশি স্পিড দিয়ে আমাকে টার্ন নিতে হবে এই রাফ ব্যাংক সারফেস বরাবর। এক্ষেত্রে আমরা আরও একটা জিনিস ধরে নিচ্ছি যে এই সারফেসে যে কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন সেটা হচ্ছে মিউ-এস। তাহলে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে সব কিছু এবার করছি। তাহলে প্রথমে আমরা রিয়াল ফোর্সগুলো এঁকে নিই। রিয়াল ফোর্স হচ্ছে আমার একটা নর্মাল রিয়াকশন, একটা হচ্ছে এমজি। এই ক্যালকুলেশনটা কিন্তু ভালো করে দেখো, কারণ এই সম্পর্কিত নিট পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এবং এই ফাইনাল যে ফর্মুলাগুলো সেগুলো যদি মনে না রাখতে পারে তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু পরীক্ষার হলে করতে হবে, এবং এটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে কখনো কখনো। আচ্ছা, আর কি ফোর্স প্রযুক্ত হচ্ছে, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে একটা সিউডো ফোর্স প্রযুক্ত হবে। সিউডো ফোর্স কিন্তু নততল বরাবর ওপর দিকে ধরলে হবে না। এই নততলটা হচ্ছে কীরকম, আমরা এখানে স্মুথ ব্যাংকিংয়ের ছবি রেখে রেখেছি, এটা কিন্তু আসলে নততল বরাবর গাড়িটি মুভ করছে না, গাড়িটি একটা এরকম হরাইজন্টাল ট্র্যাকে মুভ করছে, ট্র্যাকটি রয়েছে একটা পার্টিকুলার স্লোপে। তাহলে
এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, একটু আগে আমি এঁকে রেখেছিলাম। এবার আমরা এ এবং এমজিকে, এনকে আমরা উল্লম্ব হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে উল্লম্ব এবং গ্রাউন্ডের সঙ্গে হরাইজন্টাল দুটো কম্পোনেন্টে ভেঙে যাবো, নতদল বরাবর নয়, গ্রাউন্ডের সঙ্গে উল্লম্ব, গ্রাউন্ডের সঙ্গে পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে ভাঙবো। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের ক্যালকুলেশনটা এভাবে চলবে, ক্যালকুলেশন এভাবে করতে হবে। তাহলে এর আগের থেকে আমি দেখেছি যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার এন কস থিটা অ্যান্ড দিস ইজ এন সাইন থিটা। এবার যদি ভি গ্রেটার দ্যান ভি নট হয় তাহলে কীরকম সিচুয়েশন তৈরি হচ্ছে? ইট উইল টেন্ড টু স্কিড আউটওয়ার্ডস, ইট উইল টেন্ড টু স্কিড দ্য কার আউটওয়ার্ডস, পিছলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বাইরের দিকে। সুতরাং এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে প্রযুক্ত হবে? এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন প্রযুক্ত হবে ভেতরের দিকে, এফএস। এখানে কিন্তু মিউ এন বসিয়ে দিলে ডাইরেক্ট হবে না, এফএস হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু, এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এফএস ম্যাক্স, দ্যাট ইজ মিউ এন, সেটা আমরা পরে দেখছি। তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশনেরও দুটো কম্পোনেন্ট করে ফেলি। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের একটা কম্পোনেন্ট এই বরাবর যাবে, একটা কম্পোনেন্ট নিচের দিকে আসবে। এবার ভালো করে দেখো, এটা হচ্ছে থিটা বি, তাহলে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমি থিটা বি এর জায়গায় থিটা ইন জেনারেল লিখছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে এফএস কস থিটা, এই কম্পোনেন্টটা হচ্ছে এফএস সাইন থিটা। এই হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম রয়েছে, এখানে আমি এনকে ভেঙে ফেলেছি দুটো কম্পোনেন্ট। এবার এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম রয়েছে গাড়িটির রোটেটিং ফ্রেমের সাপেক্ষে, তাহলে আমি লিখতে পারি ওপর দিকের এবং নিচের দিকে ফোর্সগুলোকে ব্যালেন্স করে এন কস থিটা ইকুয়ালস টু এফএস কস থিটা প্লাস এমজি, সরি এফএস সাইন থিটা দিস, এবং ডান দিকে বাঁ দিকের ফোর্সগুলোকে ইকুয়াল করে এন সাইন থিটা প্লাস এফএস কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এবার প্রথম ইকুয়েশনটিকে আরও আমি সিম্পলিফাই করে এন এবং এফএসগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে এন কস থিটা মাইনাস এফএস সাইন থিটা ইকুয়ালস টু এমজি। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এবার এই দুইকে যদি আমি ভাগ করে দিই, কোনটাকে? 2কে 1 দিয়ে ভাগ করবো। ওপরে আমি ভেলোসিটি চাই, তাহলে ওপরে ভেলোসিটির রাশিটাকে আনবো, তাহলে ভি স্কোয়ার বাই আর জি, দ্যাট উইল বি ইকুয়ালস টু এন সাইন থিটা প্লাস এফএস কস থিটা ডিভাইডেড বাই এন কস থিটা মাইনাস এফএস সাইন থিটা, রাইট? এবার আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। ভেলোসিটিকে যদি ম্যাক্সিমাম করতে চাই, আর এর ভ্যালু কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কনস্ট্যান্ট, থিটার ভ্যালু কনস্ট্যান্ট, ভি এর ভ্যালুকে যদি ম্যাক্সিমাম করতে চাই আইদার এন এর ভ্যালু ম্যাক্সিমাম করতে হবে অথবা এফএস এর ভ্যালু ম্যাক্সিমাম করতে হবে। নর্মাল রিয়াকশনের ভ্যালু জেনারেলি একটি রাস্তা এবং গাড়ির মধ্যে প্রযুক্ত যে নর্মাল রিয়াকশন সেটি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, আদারওয়াইজ গাড়ির যে টায়ার সেটা ডিফর্ম হয়ে যেত। ঠিক আছে, গাড়ির ওপর টায়ারের ওপর যদি রাস্তার যে ধাক্কা, যে নর্মাল রিয়াকশন সেটা যদি খুব বেড়ে যায় তাহলে গাড়ির টায়ারটা কী হবে? ডিফর্ম হয়ে যাবে, তেমনটা হয় না। তাহলে নর্মাল রিয়াকশনে হচ্ছে আমার কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ ভিকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে এফএসকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে ভিকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় দেন এফএসকেও আমাকে ম্যাক্সিমাম করতে হবে। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি উইল বি ইকুয়ালস টু এন সাইন থিটা, আমি একদম ভেঙে লিখছি, প্লাস এফএস ম্যাক্স কস থিটা ডিভাইডেড বাই এন কস থিটা মাইনাস এফএস ম্যাক্স সাইন থিটা। এবার এফএস ম্যাক্সের ভ্যালু কি জানি? আমরা জানি এটার ভ্যালু হচ্ছে মিউ এন, মিউ এস এন, মিউ এন আমি ইন জেনারেল লিখছি, তাহলে এন সাইন থিটা প্লাস মিউ এন কস থিটা, আচ্ছা মিউ এস এনই লিখে দিই। এখানে স্থির ঘর্ষণ কেন প্রযুক্ত হচ্ছে? রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে গাড়িটি স্থির রয়েছে, সুতরাং স্থির ঘর্ষণ। এন কস থিটা মাইনাস মিউ এস এন সাইন থিটা। এবার দেখো এনগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। আমি ওপর এবং নিচের সমীকরণকে যদি কস দিয়ে ভাগ করে দিই তাহলে কীরকম দাঁড়াচ্ছে? ভি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়ালস টু আর জি গুণ করে দিলাম ইন্টু, প্রথমে দাঁড়াবে কত? ট্যান থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। অর্থাৎ ম্যাক্সিমাম সেভ ভেলোসিটি ভি ম্যাক্স ইকুয়ালস টু আন্ডার রুট অফ আর জি ইন্টু tan theta plus mu s divided by 1 minus mu s tan theta.
এই ভ্যালুটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং আরও একটা ব্যাপার যেটা আমরা ভি মিনিমাম বের করতে গিয়ে দেখবো, যেহেতু আমরা এখানে কিসের প্রবলেম সলভ করছি, ব্যাংকিংয়ের প্রবলেম সলভ করছি, ফ্রিকশনের অঙ্ক তো করছি না। তাহলে ব্যাংকিংয়ের জন্য যে ট্যান থিটা পাচ্ছিলাম, ট্যান থিটা বি যাকে বলছি আমরা, ব্যাংকিং অ্যাঙ্গেলের ট্যান, সেটাকে প্রথমে রাখতে হবে। এখানেই তো প্রথমে মিউ এসকে রাখো, প্রথমে মিউ ট্যান থিটাকে রাখো, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন ভি মিনিমামের ভ্যালু দেখবো তখন ট্যান থিটা দেখবো প্রথমে রয়েছে। তাহলে মনে রাখার জন্য ট্যান থিটা প্রথমে, তারপরে মিউ এস, অ্যান্ড ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। এটা এরকম টাইপের ইকুয়েশন যে ট্যান, যদি আমরা লিখতে চাইতাম যে ট্যান আলফা প্লাস থিটা, তার ভ্যালু কীরকম আমরা জানি, ট্যান আলফা প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান থিটা, সেই ধরনের ইকুয়েশন। এখানে ট্যান, ধরা যাক ট্যান আলফার জায়গায় আমি মিউ ধরে নিয়েছি, ঠিক আছে। আর আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা চেকছিলাম একটু আগে, এখানে আর জি আবার আরও কি রেখেছিলাম হরাইজন্টাল কার্ভ সারফেসের ক্ষেত্রে মিউ এস আর জি, আন্ডার রুট অফ মিউ এস আর জি, এই উভয়ের সমন্বয় এই ইকুয়েশনটাই ঘটলো, যেটা তোমরা ভাবতে পারো। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে। এটা সম্ভবত 2017 কি 19 সালে নিট পরীক্ষাতে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিল। ডাইরেক্ট ফর্মুলা মনে রাখলে তোমরা লিখে দিতে পারতে, কারণ ক্যালকুলেশনটা একটুখানি ডিফিকাল্ট। এবার আমরা মিনিমাম সেফ ভেলোসিটিতে আসি, ভি মিন বের করতে চাই। ভি মিন বের করতে ভেলোসিটিকে এবার আমরা কমাতে থাকবো। কতখানি কমাবো, যে আমরা রেফারেন্স ভেলোসিটি ধরেছিলাম তার চাইতে ভেলোসিটিকে কমিয়ে ফেলবো। রেফারেন্স ভেলোসিটির ভ্যালু কত ছিল, অর্থাৎ এর মানে হচ্ছে ভি লেস দ্যান আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা। এরকম করলে আমরা কি দেখেছিলাম, এই ক্ষেত্রে স্কিডিং হয়, পিছলে যায়, কিন্তু ইনভার্স হয়। যদি এই স্কিডিংটা কোন ক্ষেত্রে হয়, এক্ষেত্রে কিন্তু স্কিডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এক্ষেত্রে আমরা রাফ ব্যাংকিং দেখছি, সুতরাং ফ্রিকশন ফোর্স স্কিডিংকে আটকাচ্ছে। কিন্তু যদি স্মুথ ব্যাংকিং থাকতো তাহলে স্কিডিং হতো ইনভার্স। অর্থাৎ এক্ষেত্রে তোমরা আগের প্রশ্নটাতে এবং এখানেও লিখতে পারো যে ইট ইজ আ টেন্ডেন্সি অফ স্কিডিং ইনভার্স। এবং লেট মোশনের টেন্ডেন্সিকে কে বাধা দেয়, সেটা বাধা দেয় স্থির ঘর্ষণ। তাহলে এটা স্কিডিং ইনভার্স না করে, কোথায় লিখলাম, এই যে স্কিড ইনভার্স না করে এখানে আমরা বলবো টেন্ডেন্সি অফ স্কিডিং ইনভার্স। এক্ষেত্রে তো স্মুথ ব্যাংকিং নেই, ফ্রিকশন ফোর্স আছে। দেখছি যে এই যে ফ্রিকশন ফোর্স, এটা স্কিডিংকে বাধা দিচ্ছে। স্কিডিং করতে চাইছিল বাইরের দিকে এবং তাকে বাধা দিচ্ছে স্থির ঘর্ষণ ভেতর দিকে। আচ্ছা, ভি মিনিমামের ক্ষেত্রে কি হচ্ছে, স্কিডিংয়ের টেন্ডেন্সি হচ্ছে ভেতরের দিকে, এই বরাবর। তাহলে ঘর্ষণ বল কোন বরাবর কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে বাইরের দিকে, এফএস। আচ্ছা, আমরা এখানে এগেন রোটেটিং ফ্রেমের সাপেক্ষেই দেখছি সব কিছু। তাহলে আমাকে রিয়াল ফোর্স এবং সঙ্গে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আনতে হবে। তাহলে আবার এঁকে নেওয়া যাক ফোর্সগুলোকে। তাহলে নর্মাল রিয়াকশন পড়ছে এই বরাবর, এমজি পড়ছে এই বরাবর, এবং সিউডো ফোর্স পড়ছে, দ্যাট ইজ সিউডো ফোর্স মানে কি, এক্ষেত্রে সিউডো ফোর্স হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স পড়ছে এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, দিস ইজ মাই এমজি অ্যান্ড দিস ইজ মাই সেন্ট্রিফিউগাল ফোর্স। আবার আমরা ফোর্সগুলোকে সমস্ত কম্পোনেন্টে ভাঙবো কোন বরাবর, ভূমির সঙ্গে, অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে এই বরাবর। এই গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের সঙ্গে লম্ব এবং হরাইজন্টাল, ঠিক আছে। তাহলে এমজি কে অ্যাজ ইট ইজ রাখলাম, এনকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙছি। তাহলে এই বরাবর আসছে আমার এন সাইন থিটা, সরি দিস ইজ এন কস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এন কস থিটা। এই বরাবর হচ্ছে এন সাইন থিটা। আচ্ছা, ফ্রিকশনকে এম ভি স্কোয়ার বাই আর হরাইজন্টাল আছে, তাকে ভাঙার দরকার নেই। ফ্রিকশনকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙবো। ভালো করে দেখো, এটা অ্যাঙ্গেল থিটা হলে তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি থিটা। তাহলে এই বরাবর কম্পোনেন্ট আসবে আমার এফএস কস থিটা, এবং এবার উপর দিকে এই বরাবর একটা কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ এফএস সাইন থিটা। এবার ওপর দিকে এবং নিচের দিকে, তাহলে ফ্রিকশনকেও ভেঙে নিলাম দুটো কম্পোনেন্টে। তাহলে ওপর দিকের এবং নিচের দিকের ফোর্সগুলোকে ব্যালেন্স করবো, কারণ রোটেটিং ফ্রেমের সাপেক্ষে গাড়ির ভেতরে বসে থাকলে গাড়িটিকে আমরা সাম্যাবস্থায়, স্থির সাম্যাবস্থায় দেখতে পাবো। তাহলে এন কস থিটা প্লাস এফএস কস থিটা ইকুয়ালস টু এমজি। আর ডান দিক বাঁ দিকের ফোর্সগুলোকে ইকুয়াল করছে আমরা এন সাইন থিটার সঙ্গে এফএস কস থিটাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এন সাইন থিটা আর এফএস কস থিটাকে মাইনাস করে অ্যাড করতে হবে, মাইনাস এফএস কস থিটা, সরি আমরা এখানে একটু ভুল করেছি, এফএস সাইন থিটা হবে এখানে, ওপর দিকে ছিল এফএস সাইন থিটা, রাইট, ইকুয়ালস টু এটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, রাইট। এগেইন এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। আমরা 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনকে ভেঙে দেবো এবং কী পাবো, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু এন সাইন থিটা মাইনাস এফএস কস থিটা ডিভাইডেড বাই এন কস থিটা প্লাস এফএস সাইন থিটা। এবার ভালো করে দেখো, ওপরে লবে আছে এফএস এর আগে মাইনাস, হরে আছে এফএস এর আগে প্লাস। তাহলে যদি আমরা
ভি এর মিনিমাম ভ্যালু বের করতে চাই। এন এর ভ্যালু কনস্ট্যান্ট একটু আগে আমরা দেখেছি, কারণ না তো এন এর ভ্যালু যদি বাড়াতে থাকি তাহলে গাড়িটির যে টায়ার সেটা ডিফর্ম করে যাবে, গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে যে নর্মাল রিয়াকশন সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। আর এর ভ্যালু কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কনস্ট্যান্ট, থিটার ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে কি চেঞ্জ করতে পারবো? এফ এস এর ভ্যালু। ভি এর ভ্যালুকে মিনিমাম করতে হলে এফ এস এর আগে যেহেতু মাইনাস আছে, এফ এস এর ভ্যালুকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে। তাহলে মাইনাস এফ এস ম্যাক্সিমাম হলো, তাহলে মাইনাস এফ এস কী হবে? মিনিমাম হয়ে যাবে। এবং সেটা লবে হরের জন্য, হরের কোয়ান্টিটিকে আমাকে বাড়াতে হবে ভিকে ম্যাক্সিমাম করতে গেলে। তাহলে হরের কোয়ান্টিটি বাড়াতে মানে হচ্ছে এফএসকে ম্যাক্সিমাম করা। তাহলে এক্ষেত্রেও একইভাবে যদি আমাকে ভি মিনিমাম বের করতে হয়, তাহলে আমি আর জি ইন্টু এখানে এন সাইন থিটা এবং এফ এর জায়গায় এফ এস ম্যাক্স বসবে, এফ এর জায়গায় এফ এস আমি একবারে করেছি, এফ এস ম্যাক্স বসবে। এফ এস ম্যাক্সের ভ্যালু হচ্ছে মিউ এন, মিউ এস এন। তাহলে এখানে আমি একবারে মিউ এস এন বসিয়ে দিচ্ছি, কস থিটা ডিভাইডেড বাই এন কস থিটা প্লাস মিউ এস এন সাইন থিটা। এবার আবার এনগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, ওপর নিচে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভি মিনিমামের ভ্যালু পাচ্ছি, এটা আবার মনে রাখতে হবে, আন্ডার রুট অফ আর জি। ভালো করে দেখো, আমরা এখানে কী করছি? ব্যাঙ্কিংয়ের কোশ্চেন করছি। তাহলে ব্যাঙ্কিংয়ের জন্য ট্যান থিটা প্রথমে আসবে, মাইনাস মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। তাহলে আগের প্রশ্নে আগের যে ফর্মুলাটা সেখানে ওপরে ছিল পজিটিভ, নিচে ছিল নেগেটিভ। এক্ষেত্রে ওপরে নেগেটিভ আছে, সুতরাং নিচে পজিটিভ। এবং ভালো করে দেখো, এক্ষেত্রে ট্যান থিটা কিন্তু প্রথমে রয়েছে, যে কারণে আমি একটু আগেই বলছিলাম যে ব্যাঙ্কিংয়ের প্রশ্ন করছি, সুতরাং ট্যান থিটার কন্ট্রিবিউশন এক্ষেত্রে বেশি, এইভাবে মনে রাখতে হবে এবং এই ফর্মুলাটাকেও ভালো করে মাথায় রাখতে হবে। এক্ষেত্রেও দেখো আর জি ট্যান থিটা আমরা দেখেছিলাম ব্যাঙ্কিংয়ের জন্য, এবং হরাইজন্টাল রাফ প্লেনের জন্য আমরা দেখেছিলাম মিউ আর জি। এই দুয়ের সমন্বয় এখানে হলো, এটা হচ্ছে ভি মিনিমামের ভ্যালু। অর্থাৎ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে রাফ ব্যাঙ্কিং, ফর রাফ অথবা প্র্যাকটিক্যাল ব্যাঙ্কিং, এক্ষেত্রে ভেলোসিটির একটা রেঞ্জ আমরা সম্পূর্ণ পাচ্ছি। এর আগে স্মুথ ব্যাঙ্কিংয়ে দেখেছিলাম যে ভেলোসিটি কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু ছিল, যে কারণে ওটা প্র্যাকটিক্যাল ছিল না, কিন্তু এক্ষেত্রে আমরা একটা রেঞ্জ পাচ্ছি। অর্থাৎ ভেলোসিটিকে একটা মিনিমাম ভ্যালু কত? আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা মাইনাস মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। এই মিনিমাম ভ্যালু থেকে শুরু করে আন্ডার রুট অফ আর জি ইন্টু ট্যান থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এর মধ্যে রাখলে আমরা সেফলি এই সারফেস বরাবর টার্ন নিতে পারি। যদি আমরা ভেলোসিটিকে ভি ম্যাক্স রাখি, তাহলে আমার স্থির ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, ম্যাক্সিমাম যে ভ্যালু দ্যাট ইজ মিউ এন, সেটা কোন দিক বরাবর পাচ্ছি? সেটা পাচ্ছিলাম আমরা নিচের দিকে, সেটা আমরা এফএস এর ভ্যালু পাচ্ছিলাম নিচের দিক বরাবর। যদি আমরা মিনিমাম ভেলোসিটি রাখি, তাহলে এফএস কোন দিক বরাবর কাজ করছিল? ওপর দিক বরাবর। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর যদি আমরা ভি এর ভ্যালু তার মাঝামাঝি রাখি, তাহলে এই ফ্রিকশনের ভ্যালু ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে থাকে? স্ট্যাটিক ফ্রিকশনের ওপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, কিন্তু তার ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হবে না। সেক্ষেত্রে এফএস উইল অলওয়েজ বি এফএস ম্যাক্সের চাইতে কম। ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমরা এফএস ম্যাক্স ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে স্থির ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু, যেটা এই সেফ টার্নিংয়ে সাহায্য করছিল। আচ্ছা, যদি বলা যায় যে ভেলোসিটি এর চাইতে বেড়ে গেল, তখন আমার কিছু করার নেই। সেক্ষেত্রে কী হবে? এর চাইতে বেশি ভেলোসিটিতে স্কিড হবে বাইরের দিকে, এবং এর চাইতে ভি মিনের চাইতে কম ভেলোসিটিতে গিয়ে কী হবে? সেক্ষেত্রে স্কিডিং হবে ইনওয়ার্ডস। আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো, দেখো এখানে ট্যান থিটা মাইনাস মিউ এটা আন্ডার রুটের ভেতরে রয়েছে। তাহলে যদি কোনো ক্ষেত্রে ইফ ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ, হতেই পারে এরকম কেস। ঠিক আছে, ট্যান থিটা বি ইজ লেস দ্যান মিউ এস, এরকম যদি দেওয়া থাকতো। ঠিক আছে, ক্ষেত্রে সবকটা ট্যান থিটা হচ্ছে ট্যান থিটা বি, আর মিউ হচ্ছে মিউ এস। ট্যান থিটা বি মিউ এস, ট্যান থিটা বি মিউ এস। ওকে, ট্যান থিটা যদি মিউ এসের চাইতে কম থাকতো, তাহলে তো এই ভি মিনিমামটা একটা জটিল সংখ্যায় পরিণত হতো, তার মানে মাইনাস সামথিং হয়ে যেত। ঠিক আছে, একটা জটিল সংখ্যা, কিন্তু সেটা তো হবে না। এখানে ভি মিনিমাম কি? এটা হচ্ছে মিনিমাম স্পিডের ভ্যালু কি? ভি মিনিমাম কি হতে পারে? ভি মিনিমাম 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত। স্পিডের ভ্যালু তো নেগেটিভ হবে না, তাহলে স্পিডের ভ্যালু 0 হতে পারে সবচাইতে কম। এবার যদি ট্যান থিটার বি এর ভ্যালু এর চাইতে কম হয়, তাহলে আমরা বলবো ভি মিনিমাম, সেক্ষেত্রে কিন্তু দাঁড়াবে 0। তার কারণটা কি? ভি মিনিমাম 0 মানে হচ্ছে গাড়িটি সবচাইতে কম রেস্টে থাকতে পারে, গাড়িটি তখন মুভ করবে না। গাড়িটি এই যে নততল বরাবর ছিল, নততল বলে এই ব্যাঙ্কড যে রাফ সারফেস, এরকম ব্যাঙ্কিং করা আছে, এই সারফেস বরাবর স্থিরভাবে থাকতে পারে, এবং তারপরে ভেলোসিটি বাড়াতে এই ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যেতে পারে। তার ফলে এটা অবশ্যই স্থির থাকলে তো টার্ন করছে না, কিন্তু ম্যাক্সিমাম এত ভ্যালু পর্যন্ত গিয়ে সে সেফলি টার্ন করতে পারে। এবার স্থির অবস্থায় থাকলে এটা কেন হয়?
এই জিনিসটা এই যে আমি লিখলাম ট্যান থিটা বি যদি মিউএসের চাইতে কম হয় তাহলে এইরকম সিচুয়েশন হবে, মিউএসের চাইতে কম হয় তাহলে এইরকম সিচুয়েশন হবে, ভি মিনিমাম 0 হয়ে যাবে। আচ্ছা, ভি মিনিমাম 0 মানে হচ্ছে এই গাড়িটি স্থির অবস্থায় রয়েছে, গাড়িটির ওপর কী কী ফোর্স কাজ করছে, নিচের দিকে এমজি, এমজি এর এই বরাবর কম্পোনেন্ট কত, এটা মনে রাখার কথা, এমজি সাইন থিটা। আচ্ছা, দেন আমরা দেখেছি যে যখন মিনিমাম ভেলোসিটি নিয়ে আলোচনা করছিলাম তখন ফ্রিকশন কোন দিক বরাবর লাগছে, ফ্রিকশন কিন্তু বাইরের দিক বরাবর লাগছে এবং সেটার ভ্যালু হচ্ছে এফএস। ঠিক আছে, এক্ষেত্রে গাড়িটি স্থির অবস্থায় রয়েছে, সুতরাং এমভি স্কয়ার বাই আর হচ্ছে 0, সেন্ট্রিফিউগাল ফোর্স কোনো লাগছে না। এবং গাড়িটি স্থির অবস্থায় আছে মানে কি, গাড়িটি স্থির অবস্থায় আছে মানে গাড়ির ভেতরে থাকলেও স্থির, গাড়ির বাইরে গ্রাউন্ড ফ্রেমে থাকলেও আমরা স্থির অবস্থাতেই দেখবো। এমভি স্কয়ার বাই আর হচ্ছে 0, নর্মাল রিয়াকশন এবং এমজি এর অন্যান্য কম্পোনেন্টগুলো পড়ছে, এই দুটি নর্মাল বরাবর কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানি যে ফ্রিকশনের ভ্যালু তার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ইজ মিউ এন এর চাইতে, এন হচ্ছে ধরা যাক এইভাবে, এটা হচ্ছে এন, মিউ এন এর চাইতে কম বা তার সমান হতে পারে। এবং স্থির অবস্থায় যদি গাড়িটি না পিছলে থাকে তাহলে এফএস কার সমান হবে, এফএস এমজি সাইন থিটা সমান হয়ে যাবে। যদি আমি এফএস এর জায়গায় এমজি সাইন থিটা বসাই এবং এমজি এর আরেকটা কম্পোনেন্ট কী ছিল, এই বরাবর ছিল এমজি কস থিটা, রাইট? এফএস এর তো এই বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম এন, এন এর জায়গায় বসাবো এমজি কস থিটা। তাহলে দেখো, সো ট্যান থিটা এমজি এমজি ক্যান্সেল আউট হয়ে গেল, ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু মিউ এস এন। অর্থাৎ ট্যান থিটার ভ্যালু যদি মিউসের চাইতে কম হয় তাহলে আমরা কি বলবো, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই যে স্ট্যাটিক ফ্রিকশন সেটাই গাড়িটিকে স্থির অবস্থায় গিয়ে রেখে দিলেও তার উপর প্রযুক্ত হচ্ছে। এখানে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালু না, স্ট্যাটিক ফ্রিকশন শুধুমাত্র, স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালুর চাইতে কম ভ্যালোসিটি, সরি ম্যাক্সিমাম ভ্যালুর চাইতে কম ভ্যালু স্থির ঘর্ষণের, সেটাই গাড়িটিকে স্থির অবস্থাতে রেখে দিল তার নততল বরাবর ওয়েটের যে কম্পোনেন্ট এমজি সাইন থিটা তাকে ব্যালেন্স করতে সমর্থ হয়। অর্থাৎ গাড়িটি এই নততল বরাবর যে মিনিমাম স্পিড মেনটেন করতে পারে সেফলি তার ভ্যালু দাঁড়ায় ইকুয়ালস টু 0, দ্যাট ইজ গাড়িটি এক্ষেত্রে স্থির অবস্থায় থাকছে। তাহলে আমরা রাফ প্লেনে, রাফ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, রাফ ব্যাঙ্কড প্লেনে আমরা ভেলোসিটির দুটো সেম ভ্যালু পেলাম এবং আরও দেখলাম যে থিটা ট্যান থিটা বি যদি মিউএসের চাইতে কম হয় সেক্ষেত্রে মিনিমাম স্পিড দাঁড়াবে 0। তাহলে এই ভিডিওতে আমরা ব্যাংকিং সংক্রান্ত সমস্ত আলোচনা সম্পন্ন করলাম এবং তার আগে আমরা হরাইজন্টাল সার্কুলার পাথে, রাফ হরাইজন্টাল সার্কুলার পাথে একটি গাড়ির টার্নিং এবং স্মুথ হরাইজন্টাল সার্কুলার পাথে একটি সাইকেলের টার্নিং সেই সম্পর্কেও দেখলাম।